হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর এই সার্কেল যে চ্যাপ্টারটা হচ্ছিল তার আমি 4টে পার্ট দিয়েছিলাম। সেই 4টে পার্টে আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়েছিলাম এবং 3 মার্কসের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়েছিলাম, প্রায় সবই করিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু 4 মার্কসের অঙ্কগুলো করানো হয়নি, অর্থাৎ 4 মার্কসের অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আমি সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু অনেকের কমেন্ট দেখলাম, স্যার আপনি পার্ট 5 করান, 4 মার্কসের গুলো করান। সত্যি তোমাদের ভালো লেগেছে, সেই জন্যই তো কমেন্ট করেছো তোমরা। তো তোমাদের জন্যই আজ এই রিকোয়েস্টে আমি কিন্তু আজকে সার্কেলের পার্ট 5 অর্থাৎ 4 মার্কসের অঙ্কগুলো তোমাদের আজকে করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি 4 মার্কসের গুলো তো করাবোই, ইম্পর্টেন্ট গুলো সেখান থেকে 100% একদম ওই অঙ্কগুলোর মধ্যে একটা কমন আসবে। তার আগে 3 মার্কসের আমি তোমাদের 32 পর্যন্ত করিয়েছিলাম। 3 মার্কসের পেজ নাম্বার 230 এসএন দ্য বইয়ের পার্ট 4 এ আমি তোমাদের এসএন দ্য বইয়ের 30 নাম্বার 230 নাম্বার পেজের 3 মার্কসের আমি 32 পর্যন্ত করিয়েছিলাম, ঠিক আছে। 33, 34, 35 কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই 33, 34, 35 কিন্তু আমি করিয়ে দিই, ঠিক আছে। তো তোমাদের আজকে পার্ট 4 যারা দেখোনি, পার্ট 4 পর্যন্ত দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকে পার্ট 5, ঠিক আছে। তো পার্ট 4 পর্যন্ত কি কি হয়েছিল বলে দিই, সংক্ষিপ্ত এবং 3 মার্কসের বর্ণনামূলকের 32 পর্যন্ত। আজকে পার্ট 5 আমি দীর্ঘগুলো তো করাবোই, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আজকে। আর 3 মার্কসের আমি দেখো 33, 34, 35টাও করিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, 33 নাম্বার 3 মার্কসের বর্ণনামূলকের 33 নাম্বারটা, কারণ পার্ট 4 আমি 32 পর্যন্ত করিয়েছিলাম, ঠিক আছে। তো 33 নাম্বারটা দেখো, বলছে থিটার কোন মানের জন্য প্রমাণ করো যে y ইকুয়াল টু x tan থিটা, এবং আরেকটা ইকুয়েশন দিয়েছে সরলরেখা দুটির ছেদবিন্দুর একটি সঞ্চয়পথ হবে বৃত্ত। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে কি দিয়েছে বলো, বলছে y ইকুয়াল টু x tan থিটা, y ইকুয়াল টু x tan থিটা, এটা দিয়েছে। আর দিয়েছে কি বলো, x sin কিউব থিটা প্লাস x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা। বলছি এই দুটি সরলরেখার ছেদবিন্দু সঞ্চয়পথ একটা বৃত্ত হবে, দেখাও। ক্লিয়ার? বলছি এই দুটি সরলরেখার ছেদবিন্দু সঞ্চয়পথ একটা বৃত্ত হবে। তাহলে কি করবো দেখো আমরা, আচ্ছা কি করব, এটা x ইন্টু সাইন কিউব থিটা প্লাস ওয়াই। এই যে ওয়াই মানে কত বলো তো, এই ওয়াই এর জায়গায় আমরা এই ওয়াই এর মানটা বসিয়ে দেবো। ওয়াই মানে কত বলো, x tan থিটা, ওয়াই জায়গায় বসাবো কি বলো, x tan থিটা, তার সঙ্গে কি আছে cos কিউব থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখবো x sin কিউব থিটা প্লাস x tan থিটা মানে কি বলো, sin থিটা বাই cos থিটা। tan থিটা মানে sin বাই cos আমরা জানি, ইনটু আছে cos কিউব থিটা ইকুয়াল টু আছে a sin থিটা cos থিটা। ওকে, এবার দেখো স্যার একটা কি করবে, একটা দেখো তো এখান থেকে এই cos আর cos কাটবে, তাহলে কি পড়ে থাকবে দেখো, x sin কিউব থিটা প্লাস, এটা ছিল কি বলো y, হ্যাঁ এটা x ছিল, কারণ তো আমি y এর মানটা বসালাম। তাহলে x কি হবে বলো, sin থিটা আর cos থিটা পড়ে থাকবে এখানে, তাহলে হবে sin থিটা আর cos থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা। আসলে ক্লিয়ার হলো, একদম বুঝতে পেরেছো। এখান থেকে দেখো স্যার কি হবে, এই দুটো থেকে যদি আমি x sin থিটা কমন নিই, কি পড়ে থাকবে বলো তো, এটা sin স্কয়ার থিটা প্লাস এর পরে থাকবে cos থিটা, তাই কিনা বলো। দেখো আমি কি কমন নিলাম বলো তো, আমি এই যে x আর এখানে সাইন থিটা, আর x আর সাইন থিটা কমন নিলাম, তাহলে কি হবে, এটা sin স্কয়ার থিটা হবে, এটা cos থিটা হবে, ইকুয়াল টু কি আছে বলো, a sin থিটা cos থিটা। ক্লিয়ার? ভালো করে থাকো স্যার, এই পুরোটা মান কত বলতো, এর মান 1, তাহলে কি পড়ে থাকবে বলতো, x sin থিটা ইনটু 1, এটা ইকুয়াল টু হবে a sin থিটা cos থিটা। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার এই sin থিটা কাটবে, তাহলে পড়ে থাকবে দেখো তো x ইকুয়াল টু a cos থিটা। ক্লিয়ার হলো? এই x এর মানটা কি করবো বলো, এই ওইখানে বসিয়ে দেবো। তার কি হবে দেখো, এখানে বসা যেটা কি হবে দেখো, বলে দেখো y ইকুয়াল টু ছিল x tan থিটা, তাহলে y ইকুয়াল টু x মানে কত, a cos থিটা বসাও ওখানে, তাহলে a cos থিটা, আর sin tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। ক্লিয়ার তো? চলো সেভাবে কি করবো আমরা, এই cos আর cos কাটবে, তাহলে হবে y ইকুয়াল টু a sin থিটা। ওকে, আচ্ছা এখান থেকে কি বলতে পারি বলো তো, x বাই a ইকুয়াল টু
cos থিটা না, এখানে তো বলতে পারি দেখো তো y বাই a ইকুয়াল টু sin থিটা। ক্লিয়ার? তাহলে cos থিটা পেলাম, sin থিটা পেলাম। আমরা কি জানি বলো? আমরা জানি উই নো, কি জানি আমরা দেখো, আমরা জানি যে আমরা জানি cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে সূত্র। চলো cos থিটা মানে কত বলো? cos থিটা মানে হচ্ছে যে x বাই a, x বাই a স্কয়ার না কি হবে? x স্কয়ার বাই a স্কয়ার হবে প্লাস sin স্কয়ার মানে y বাই b মানে y স্কয়ার বাই b মানে সরি a স্কয়ার ইকুয়াল টু 1। লসাগু করে এটা কোথায় পাঠিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। আমাদের কোশ্চেন কি বলেছিল? এই দুটি সরলরেখার ছেদবিন্দু কি হবে? একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হয়ে গেল। বুঝলে? তাহলে কি বলেছিল কোশ্চেন বলো? যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই বৃত্তে যদি বলতো সেন্টার কোথায় আছে, মূলবিন্দু, কি বলতাম? সরি, সেন্টার কোথায় আছে বা কেন্দ্র কোথায় আছে, কি বলতাম? মূলবিন্দুতে আছে। ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে a। ওকে, তাহলে আমাদের অঙ্ক নাম্বার 33 আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, করিয়ে দিলাম। ওকে, চলো 34টা সেম একদম সহজ অঙ্ক ছিল, দেখো। আজকে পার্ট 5 যারা পার্ট 4 পর্যন্ত দেখো না, প্লিজ দেখে নিও। হ্যাঁ, 34 নম্বরটা কি বলেছে? বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, নরমাল সমীকরণ নির্ণয় করতে বলছে। সেই বৃত্তের কেন্দ্র স্থিরাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যাই হোক, চলো কোশ্চেন কি বলেছে? বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে। সেম অঙ্ক কিন্তু আগে আমি করিয়েছি ভিডিওতে। হ্যাঁ, তাহলে x ইকুয়াল কি দেওয়া আছে বলো? 1/2 ইনটু 3 প্লাস 5 cos থিটা, 3 প্লাস 5 cos থিটা, 1/2 ইনটু 3 প্লাস 5 cos থিটা। y ইকুয়াল কি দেওয়া আছে? 1/2 ইনটু y ইকুয়াল টু 1/2 ইনটু -4 প্লাস 5 sin থিটা, -4 প্লাস 5 sin থিটা। ওকে, দিয়ে বলছি এদের নরমাল বৃত্তের সমীকরণ বের করতে বলেছি এবং বলছি যে বৃত্তের ব্যাসার্ধ বা এসব বের করতে বলেছে। আর বৃত্তের কি দেওয়া আছে? প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে না? তো এটাকে লিখতে হয় দেখো তো, 2টা দিকে গুণ করে দাও, 2x ইকুয়াল টু 3 প্লাস 5 cos থিটা বলতে পারি, তাই না? দেখো তো 2x মাইনাস 3 ইকুয়াল কি বলতে পারি? 5 cos থিটা, তাই না? আর বলতে পারি দেখো তো 2x মাইনাস 3 বাই 5 ইকুয়াল টু বলতে পারি cos থিটা। বলে এটা বলতে পারি কিনা? এটা বলতে পারি। আবার এটা থেকে সেম ক্যালকুলেশন করো, কি হবে বলো? এতে বলতে পারি দেখো তো 2y ইকুয়াল টু -4 প্লাস 5 sin থিটা, তাই না? এখান থেকে দেখো তো 2y প্লাস 4 ইকুয়াল টু 5 sin থিটা, এখান থেকে দেখো তো 2y প্লাস 4 বাই 5 ইকুয়াল টু sin থিটা। আসলে ক্লিয়ার হলো এটা? তাহলে তো cos থিটা মান পেলাম, sin থিটা মান পেলাম। আবার আগের মতো সেম উই নো, আমরা জানি কি জানি আমরা বলো? cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1, এটা স্কয়ার কত হবে দেখো তো? 2x minus 3 তার হোল স্কয়ার বাই 25 প্লাস sin স্কয়ার মানে হচ্ছে 2y প্লাস 4 তার হোল স্কয়ার বাই 5 ইকুয়াল টু 1। 25 এলসিএম কোন দিকে পাঠিয়ে দিলে কত হবে দেখো তো? 2x minus 3 তার হোল স্কয়ার প্লাস 2y প্লাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু 25। ওকে, এটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এটা যদি ব্যাসার্ধটার সাথে সব বের করতে হয় তাহলে কি করবে বলো তো? এটাকে তোমরা করবে, এটাকে তোমরা a মাইনাস হোল স্কয়ার সূত্রে ভাঙবে, a প্লাস হোল স্কয়ার সূত্রে ভাঙবে। ভাঙার পর কি করবে বলো তো? সেই সূত্রের সঙ্গে কম্পেয়ার করবে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার আকারে। হ্যাঁ, তাছাড়া এখানে হয়ে যায়, কি করবে এখানে বলো তো? এই দুটোর ভিতর থেকে স্কয়ার থেকে 2 কমন নিতে হবে, তাহলে 3/2 হয়ে যাবে এখানে। আচ্ছা, করে দিচ্ছি দেখো, কমন নিয়ে এরকম হবে দেখো, আমি স্কয়ার থেকে 2 কমন নিচ্ছি। হ্যাঁ, এটার থেকে 2 যদি কমন নিই তাহলে কি হয় দেখো তো? ভিতর থেকে তাহলে কি হবে দেখো তো? বাইরে 4 চলে আসবে, আর ভিতরে কি হবে দেখো তো? x মাইনাস 3/2 তার হোল স্কয়ার হয়ে যাবে। ওকে, আবার এখান থেকে 2 কমন যদি নিই আমি, তাহলে 4 বেরিয়ে আসবে। কি পড়ে থাকে বলো তো? y প্লাস 2 কমন নিলে হবে 2 পড়ে থাকবে এখানে, হোল স্কয়ার ইকুয়াল টু 25। ক্লিয়ার? তাহলে একটু সাজিয়ে লিখলে হবে, এটা ইকুয়েশনে দেখো তো 4 কমন নাও, ওদিকে বাই করে দাও, তাহলে হবে দেখো তো x মাইনাস 3/2 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 25/4। চারটা কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে দেখো তো এর সঙ্গে কম্পেয়ার করো, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এর সঙ্গে কম্পেয়ার করো এই কোশ্চেনটা, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। যদি কম্পেয়ার করি আমি এর সঙ্গে, তাহলে বলো তো এখানে আলফা মানে কত? আলফা মানে হচ্ছে
3/2, বিটা মানে কত -2, আর এ মানে কত 5/2, তাই না? 25/4 মানে কত 5/2 হোল স্কয়ার না, তাই না? তাহলে বলে এটা যদি হয় তাহলে বলো বৃত্তের কেন্দ্র কত, বৃত্ত হচ্ছে আলফা কমা বিটা, তার মানে কত হবে কেন্দ্র কত হবে 3/2 কমা -2, তাই তো? চলো ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ হবে 5/2। কি বের করতে বলেছিল দেখো, বৃত্তের কেন্দ্র স্থিরাঙ্ক ব্যাসার্ধ, কেন্দ্র স্থিরাঙ্ক 3/2 কমা -2, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5/2। আসলে ক্লিয়ার হয়ে যায় সবার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু অঙ্কটা পরীক্ষায় তোমাদের আসে, বুঝলে? ওকে চলো 35 নম্বরটা দেখো। পঁয়ত্রিশ নম্বরটা দেখো, 35, প্রমাণ করো যে একটা বৃত্ত দিয়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? একটা বৃত্তের ইকুয়েশন, বৃত্তের উপর দুটো বিন্দু দিয়েছে x1 y1 x2 y2, বলছে বিন্দু দুটির দূরত্বের বর্গের মান হবে দেখাতে বলেছে। তাহলে বৃত্তের উপর দুটো বিন্দু দিয়েছে, হ্যাঁ 35 দেখো, একটা সার্কেল বা বৃত্ত দিয়েছে ধরে নাও, ওকে? বলছে বৃত্তের উপর দুটি বিন্দু আছে, একটা বিন্দু ধরলাম এটা x1, y1, একটা বিন্দু ধরলাম এটা x2, y2। কোশ্চেন কি বলেছে বলো তো? বলছে এই বিন্দু দুটির মধ্যে দূরত্বের বর্গের মান, মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এটা নিশ্চয়ই, এই যে দূরত্ব, এই দূরত্বের বর্গের মান, বর্গ মান স্কোয়ার। তাহলে আমাদের এটা যদি এ বিন্দু হয়, যদি বি বিন্দু হয়, তাহলে আমাদের বি কি বের করতে বলেছে বলো তো? এ বি হোল স্কোয়ার মান বের করতে বলেছে, কত হবে? ওকে, দূরত্বের বর্গের মান। ক্লিয়ার হলো তো? চলো, তো এই বৃত্তের ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখো, বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে পরিষ্কার ভাবে, কি দেওয়া দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটু ক্লিয়ার? আচ্ছা বলো স্যার, নিশ্চয়ই তোমাদের বুঝতে হচ্ছে যে এই যে এই বিন্দুটা কি বৃত্তের উপর অবস্থান করছে না? এই এ বিন্দু বৃত্তের উপর অবস্থান করছে, তো তাহলে বৃত্তের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না? করবে তো। তাহলে কি বলতে পারি বলো তো এটা, যে এই যে বিন্দুটি এ এবং ও বি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, ওকে? তাহলে কি হবে, এ বিন্দু মানে এই পয়েন্টটা এই কোশ্চেনে স্যাটিসফাই করবে, মানে x এর জায়গায় x1 y y বসবে, তাহলে কি বলতে পারি বলো, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বলতে পারি। আবার বলতে পারি এই বি বিন্দুটা বসবে, তাহলে কি হবে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই দুটো আমরা বের করে রাখলাম, ক্লিয়ার? এবার চেয়েছে আমরা কি বলো, এদের দূরত্বের বর্গ, তাই না? এদের দূরত্বের বর্গ মানে কি, এবি দূরত্ব মানে রুট ওভার দিয়ে হয়, তার বর্গ মানে স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা চেয়েছি কি বলো তো, এবি 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 দূরত্ব, এবির দূরত্বটা বের করে পরে স্কয়ার করব। দূরত্ব মানে কি হবে, সূত্র কি জানি আমরা, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। আসলে ক্লিয়ার? এবার নিশ্চয়ই স্কয়ার চেঞ্জ, তাহলে কি করবে এটা বলো, এর বোথ সাইড স্কয়ার করে দেবো, তাহলে কি হবে দেখো তো, এবি স্কয়ার মানে কি রুট উঠে যাবে, কি পড়ে থাকবে, এটার হোল স্কয়ার, কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? আবার ওটা কি হবে, y স্কয়ার মাইনাস 2ab প্লাস y স্কয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো স্যার, ভালো করে যদি নোটিশ করো তাহলে বুঝতে পারবে এটা এটা প্লাস এটা মানে কত, দেখো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত পেয়েছো আমরা, দেখো তো a স্কয়ার না, তাহলে a স্কয়ার। ক্লিয়ার? প্লাস আবার দেখো x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার মানে কত পেয়েছি, দেখো তো আবার a স্কয়ার না, তাহলে a স্কয়ার। ক্লিয়ার হলো? দেখো মাইনাস 2x y মাইনাস যা আছে তা লিখে দেবো, মাইনাস 2। আসলে ক্লিয়ার? বুঝে গেল? এবার দেখো স্যার, এই a স্কয়ার যোগ করলে কত হবে, 2a স্কয়ার হবে না, তার সাথে মাইনাস 2x1 x2 মাইনাস 2y1 y2। আসলে ক্লিয়ার হলো? এবার কি হবে, পুরোটা থেকে 2 কমন নাও স্যার, তাহলে কি হবে দেখো তো, a স্কয়ার মানে x2 মাইনাস y1 y2, এত বর্গ, মানে এত বর্গ, এত একক হবে। এটা কি উত্তর বের করতে দিয়েছি, দেখো তো 2 ইন্টু a স্কয়ার মাইনাস x1 x2 মাইনাস y1, এটা প্রমাণিত। আমাদের কি ছিল বলতো, দূরত্বের বর্গ, বর্গ মানে এটা হোল স্কয়ার, মান কত হবে, এটা প্রমাণিত। দেখো এটা প্রমাণ দেওয়া আছে, দেখো বই একবার, এটা কিন্তু প্রুফ করতে বলেছে। ক্লিয়ার হলো? প্রমাণ ডান, প্রুফ ডান তো? আসলে অঙ্কটা সবাই ক্লিয়ার হলো?
অঙ্কটা সবার ক্লিয়ার হলো কিনা আমাকে জানাবে স্যার, পরিষ্কার বুঝতে পেরেছি সবার ক্লিয়ার তো একদম? ওকে চলো, 35 হলো, মানে হচ্ছে সংক্ষিপ্তের আমাদের কমপ্লিট হলো। এবার এই 4 মার্কসের বর্ণনামূলকের কিছু অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 4 মার্কসের বর্ণনামূলকের যে অঙ্কগুলো করার জন্য কিছু জিনিস জানতে লাগবে, সেটা দেখো ভালো করে শুনবে। এবার 4 মার্কসের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করবো, তার জন্য দুটো জিনিস আমাদের দরকার। কি কি জিনিস লিখে নাও। আমি বললাম কিছু কনসেপ্ট, ঠিক আছে, অঙ্ক বোঝাচ্ছি একটু পরে, 4 মার্কস অঙ্কগুলো করাচ্ছি, জাস্ট 2 মিনিট ওয়েট করো। কি বলছি শুনবে। বলছে যে দুটি বৃত্ত যখন একে অপরকে স্পর্শ করে, কি বললাম, দুটি বৃত্ত যখন স্পর্শ করে একে অপরকে, তো দুভাগে করতে পারে। বললাম এটা একটা বৃত্ত, এই বৃত্তটার সঙ্গে আরেকটা বৃত্ত স্পর্শ করলে দুভাগে স্পর্শ করতে হবে। একটা হচ্ছে কি অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ। মানে কি করলাম, একটা বৃত্ত এই বৃত্তের সঙ্গে আরেকটা বৃত্ত ধরলাম, এটা স্পর্শ করলে একে অপর, দেখো এটা একটা বৃত্ত, তাই না? দেখো তো এই দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করলো না, করলো কিনা বলো, কিন্তু ভিতরের দিকে করেছে, তাই না? আবার একটা বৃত্ত, এটা দেখো এটা বৃত্ত, বলছে আরেকটা বৃত্ত একে স্পর্শ করেছে বাইরের দিকে, মানে এরকম হতে পারে, তাই কিনা বলো? তাহলে দুটি বৃত্ত যখন একে অপরকে স্পর্শ করবে দুই ভাবে করতে পারে। একটা হচ্ছে কি বলো ভিতরের দিকে, এটা হলো অন্তঃস্পর্শ, বাইরের দিকে হলো বহিঃস্পর্শ। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো স্যার, এখানে কিছু কন্ডিশন জানতে লাগবে। কি বলো, আমি বললাম এর পুরোটার ব্যাসার্ধ হচ্ছে এটা, এর সেন্টার হচ্ছে কি বলো C1, এর সেন্টার ধরলাম আমি C2, এই পুরোটা ব্যাসার্ধ ধরলাম আমি কি বলো R1, আর এই ছোটটা যে ব্যাসার্ধ এইটুকু, মানে এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ আমি ধরলাম কত বলো, এটা ধরলাম আমি কত বলো R2। ওকে, তাহলে আমি কি বললাম বড় বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ R1 আর সেন্টার C1, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2, সেন্টার C2। সেম এখানে কি করব, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R1, এর ব্যাসার্ধ হচ্ছে R2, এর সেন্টার C1, এর সেন্টার C2। ক্লিয়ার হলো? ওকে, যখন বহিঃস্পর্শ করবে স্যার, তখন দেখো একটা জিনিস বুঝতে পারবে যে এই দুটি বৃত্তের যে সেন্টার, এটা C1, এটা C2, এই সেন্টার দুটির মধ্যে যে টোটাল দূরত্ব, অর্থাৎ C1 C2, অর্থাৎ কি বললাম বলতো, সেন্টার দুটির মধ্যে টোটাল দূরত্ব, এই সেন্টার দুটি থেকে দূরত্ব, অর্থাৎ এইটুকু দূরত্ব, এই সেন্টার থেকে ওই সেন্টারের দূরত্ব, মানে বৃত্ত দুটির সেন্টারের মধ্যে দূরত্ব, সেটা ইকুয়ালটা কি বলতে পারি দেখো তো, R1 প্লাস R2 কিনা, দেখো ভালো করে। অর্থাৎ এইটুকুর ব্যাসার্ধ আর এইটুকু ব্যাসার্ধ যোগ করি, ভালো করে শুনবে, আমি যদি এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ যোগ করে দেখো তো বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব পেয়ে যাচ্ছে কিনা, মানে এই দুটি C1 C2 এর মধ্যে টোটাল যা দূরত্ব, এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ যোগ করলে তো সেম হচ্ছে, তাই না? অর্থাৎ C1 C2 অর্থাৎ কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু R1 প্লাস R2, অর্থাৎ ব্যাসার্ধ দুটির মধ্যে দূরত্ব যখন বহিঃস্পর্শ করবে। তাহলে বহিঃস্পর্শ করলে আমরা কি কন্ডিশন পেলাম বলো, C1 C2 দূরত্ব মানে R1 প্লাস R2, অর্থাৎ ব্যাসার্ধ দুটির যোগফলের সঙ্গে সমান। এবার দেখো অন্তবৃত্তের ক্ষেত্রে কি হয়, বলছে সেন্টার দুটির মধ্যে দূরত্ব, মানে কি বলতো এইটুকু দূরত্ব না, দেখো তো এইটুকু দূরত্ব কিনা, সেন্টার এইটুকু দূরত্ব, অর্থাৎ C1 C2 ইকুয়াল টু কি হবে দেখো। আচ্ছা বলো এইটুকু দূরত্ব মানে কি বলো, এইটুকু দূরত্ব মানে কি, পুরোটা থেকে যদি এইটুকু মাইনাস করি, এই পুরোটা দূর থেকে যদি এইটুকু মাইনাস করি তবে এইটুকু পাবো না। তো C1 C2 মানে কি দেখো, পুরো দূরত্বটা থেকে যদি এই ছোট্ট এইটুকু মাইনাস করি তবে এইটুকু পেয়ে যাবো। তাহলে পুরোটা মানে কি বলো, এই পুরোটা মানে হচ্ছে R1 আর এইটুকু মানে হচ্ছে R2, তাহলে R1 মাইনাস R2, বোঝা গেল? অর্থাৎ যদি অন্তঃস্পর্শ করে তাহলে হচ্ছে সেন্টার দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল টু প্রথম বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ, অর্থাৎ R1 মাইনাস R2। তাহলে এই দুটো সূত্র ভেরি ইম্পর্টেন্ট। কি বলো, আমি আবার বলি বহিঃস্পর্শ মানে হচ্ছে প্লাস হবে, অন্তঃস্পর্শ মানে হচ্ছে মাইনাস হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো 4 মার্কসের যে অঙ্কগুলো আছে, 4 মার্কসের অঙ্কগুলো দেখো, 4 মার্কসের অঙ্কগুলো দেখো কি বলেছে। আচ্ছা 4 মার্কস ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগিয়ে নাও, যেগুলো পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলোর মধ্যে দাগাবে। দেখো 9 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 মার্কসের 9 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 231। 9 নম্বর অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, পরীক্ষার জন্য। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার এসেছে এটা। আচ্ছা আচ্ছা, 9-এর পর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 19। 19 নম্বরটা খুবই বেশি ইম্পর্টেন্ট, 9 ইম্পর্টেন্ট, 19 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো আহ হুম তারপর 22টা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু 9 আর 19 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক আমাকে করতে হবেই এনি হাউ, এই দুটো অঙ্ক পরীক্ষা আসার 95% চান্স আছে। তাহলে 9 নম্বরটা দেখো আগে। হ্যাঁ, অঙ্ক নাম্বার 9, 4 মার্কসের, 4 মার্কসের অঙ্ক নাম্বার 9 কি বলেছে দেখো, বলছে যদি দুটো বৃত্ত সমীকরণ দিয়েছে, বলছে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, কি কি দিয়েছে দেখো, বলছে x² প্লাস y² প্লাস
2gx 2ax plus 2x plus c square equal to 0 তাই বলেছে কি দেখো 2ax plus c square equal to 0 আবার বলেছে x square plus y square plus 2by plus c square plus 2by plus c square equal to 0 ভালো করে শুনবে বলছে এই দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে ভালো করে শুনবে আচ্ছা স্পর্শ করে এখানে কি বলেছে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ ভালো করে শোনো কিন্তু বলেছে এই দুটি বৃত্ত পরস্পরকে জাস্ট স্পর্শ করে হতে পারে অন্তঃস্পর্শ করে অথবা বহিঃস্পর্শ করে এখানে কিন্তু কি স্পর্শ সেটা কিন্তু বলেনি জাস্ট বলে স্পর্শ করে ক্লিয়ার বুঝে গেল তাহলে বলো স্যার যদি স্পর্শ মানে আমরা কি বলতে পারি বলো আমরা বলতে পারি বহিঃস্পর্শ হলে কি হতো বলো c1 c2 ইকুয়াল টু হতো r1 প্লাস r2 হতো না আর অন্তঃস্পর্শ হলে কি হতো বলো c1 c2 ইকুয়াল টু r1 মাইনাস r2 হতো না তাই হতো কিনা বলো কিন্তু এখানে জাস্ট বলেছে স্পর্শ করে বহিঃস্পর্শ বলেন অন্তঃস্পর্শ বলেন তার মানে কি করবো বলো c1 c2 ইকুয়াল টু r1 প্লাস মাইনাস r2 করব এটা করব কেন বলো তো এটা করব বিকজ এখানে কি বলেছে বলো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে সে অন্ত হতে পারে ভিতরে হতে পারে ভাই বহিঃস্পর্শ হলে প্লাস হতো অন্তঃস্পর্শ মাইনাস হতো কিছুই তো জানি না শুধু স্পর্শ বলে তাই আমরা প্লাস মাইনাস এই সূত্র অ্যাপ্লাই করবো ঠিক আছে এবার দেখো শুনবে তাহলে আমি ধরলাম এই প্রথম বৃত্ত এই বৃত্তের সেন্টার ধরলাম সিয়ন তাহলে বলো সেন্টার সিয়ন কি হবে এটা সেন্টার কি হবে বলো সিয়ন তোমরা সবাই জানো আচ্ছা এটাকে সাজিয়ে নাও আগে জি মানে কত জি মানে হচ্ছে এ আর এ মানে কত এ মানে হচ্ছে 0 কেন আর এফ এর টার্মটা তো নেই এখানে না তা 0 ওটা এখানে বলো জি মানে কত এখানে 0 আর এ মানে কত বি কারণ এক্স এর টার্মটা তো নেই জি এর টার্ম তো নেই তাহলে 0 ওকে তাহলে বলো এখানে সেন্টার কেন্দ্র কত হবে কেন্দ্র সিয়ন সেন্টার সিয়ন ধরলাম আমি তাহলে সিয়ন কত হবে বলো মাইনাস জি কমা মাইনাস এ তাহলে মাইনাস এ কমা 0 এখানে সেন্টার কি হবে সেন্টার সি2 ধরলাম কত হবে 0 কমা মাইনাস বি কারণ মাইনাস জি কমা মাইনাস এ আচ্ছা এর ক্ষেত্রে ব্যাসার্ধ যেটা এখানে ব্যাসার্ধ হচ্ছে r1 ধরলাম r1 কত রুট ওভার জি স্কয়ার মানে a স্কয়ার মাইনাস জি স্কয়ার লিখলাম না প্লাস জি স্কয়ার লিখলাম মাইনাস সি স্কয়ার সি মানে কিন্তু এখানে সি স্কয়ার ঠিক আছে সি মানে সি স্কয়ার আচ্ছা r2 কত এবার r2 মানে হচ্ছে রুট ওভার 0 প্লাস 0 লেখার দরকার নেই প্লাস বি স্কয়ার মাইনাস সি মানে সি স্কয়ার এখানে ওকে এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে দেখো তো আমরা সিয়ন সি2 পেয়ে গেছি আর r2 পেয়ে গেছি এই কন্ডিশনে ফেলে দেবো এই কন্ডিশনে ফেললেই আমরা ওই উত্তর যেটা প্রমাণ করতে দিয়েছি ওটা চলে আসবে ক্লিয়ার কন্ডিশন কি বলতো c1 c2 প্লাস r1 প্লাস মাইনাস r2 প্লাস মাইনাস কেন হলো কিছু ক্লিয়ার সবার তাহলে আমরা এই কন্ডিশনে ফেলবো কি কন্ডিশন দেখো যেহেতু স্পর্শ করেছে তাহলে কি বলবো বলো c1 c2 ইকুয়াল টু r1 প্লাস মাইনাস r2 আসলে ক্লিয়ার হলো চলো c1 c2 মানে কি বলতো সেন্টার দুটির মধ্যে থেকে দূরত্ব c1 c2 মানে হচ্ছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্বের সূত্র ফেলে দাও রুট ওভার x1 মাইনাস x2 অর্থাৎ মাইনাস a প্লাস 0 তার হোল স্কয়ার তাহলে মাইনাস a প্লাস 0 তার হোল স্কয়ার অর্থাৎ কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব ওকে প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ এর 0 মাইনাস প্লাস b তাহলে 0 প্লাস b তার হোল স্কয়ার এটা c1 হলো ইকুয়াল টু r1 প্লাস r2 r1 মানে কত এটা রুট ওভার প্লাস মাইনাস r2 মানে রুট ওভার দেখো যে প্লাস মাইনাস দিলাম এটুকু ক্লিয়ার সবার এটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই একদম একদম নিট এন্ড ক্লিয়ার সবার একদম পরিষ্কার বুঝতে পেরেছে সবাই আশা করি কারো কোনো এক বিন্দু পরিমাণ সমস্যা নেই এবার মন দিয়ে শুনবে স্যার দেখো স্যার কি হবে এটা রুট ওভার কি হবে বলো এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে এবার ওদিকে কি হবে রুট ওভার এটাই হবে যা ছিল তাই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হলো এবার স্যার কি করবো বোথ সাইডে হোল স্কয়ার করবো কি করবো বলো বোথ সাইডে হোল স্কয়ার করবো এই বোথ সাইডে হোল স্কয়ার ওকে তাহলে কি হবে এটা বলতো a স্কয়ার রুট কেটে যাবে তাহলে হবে কি বলতো a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে কি হবে এখানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি ভুল করবে বলো তো a স্কয়ারের সঙ্গে রুটটা কেটে দেবে a স্কয়ার রুটটা কেটে দেবে না মাঝে তো প্লাস মাইনাস আছে তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে এই পুরোটাকে a ভাবো এই পুরোটাকে a ভাবো এটাকে b ভাবো তাহলে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার মানে এটা স্কয়ার a স্কয়ার করে রুট উঠে যাবে কি পড়ে থাকবে কত a স্কয়ার মাইনাস c স্কয়ার পড়ে থাকবে না তাই পড়ে থাকবে এটা স্কয়ার প্লাস 2ab অথবা মাইনাস 2ab তাহলে প্লাস মাইনাস 2ab 2 ইনটু রুট ওভার
এ মানে এটা, বি মানে কথা বলো, বি মানে এটা, ওকে। তার 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি হবে বলো, এটা স্কোয়ার মানে রুট উঠে যাবে, তাহলে বি স্কোয়ার। বুঝতে পারলো? বুঝে গেল কিনা বলো? এবার দেখো তো স্যার, এই স্কোয়ার কাটবে, এই বি স্কোয়ার কাটবে, তাহলে দেখো তো মাইনাস সি স্কোয়ার, তাহলে কি হলো, মাইনাস 2c স্কোয়ার না, এদিকে এদিকে চলে আসলে কত হবে, প্লাস 2c স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারলে? এই তো জিরো পড়ে আছে এদিকে, তাহলে কি মাইনাস সি স্কোয়ার, মাইনাস 2c স্কোয়ার, এদিকে আসলে কি হবে, প্লাস 2c স্কোয়ার ইকুয়াল টু কি পড়ে আছে ওদিকে দেখো, প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার, আবার রুট ওভার। বোঝা গেল? ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার তো, 100%, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো তো এই 2 আর এই 2 কাটবে, ক্লিয়ার হলো? কাটার পর কি পড়ে থাকলো দেখো তো, সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, সেটা প্লাস মাইনাস আছে সামনে, প্লাস মাইনাস রুট ওভার ইন্টু রুট ওভার। এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সবার? এবার কি করবো স্যার, দেখো ভালো করে শুনবে, এবার কি করবো, এবার বুথ সাইডে হোল স্কয়ার করে দেবো। এবার বুথ সাইডে আমরা কি করবো বলো, হোল স্কয়ার করে দেবো। দেখো তো বুথ সাইড হোল স্কয়ার, এটা আর ওটা বুথ সাইড হোল স্কয়ার করলাম, এটা কি হবে, সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে এদিকে, তাই না? সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে এদিকে, কি হবে, সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু। আচ্ছা স্যার, এই প্লাস মাইনাসের হোল স্কয়ার মানে কি? যদি প্লাস থাকতো হোল স্কয়ার মানে কি, প্লাস তো হতোই, আর মাইনাস থাকলে হোল স্কয়ার কি হবে, প্লাস হয় তো, মানে মাইনাস স্কয়ার প্লাস হয়ে যায়। এখানে প্লাস মাইনাস থাকলেও যদি হোল স্কয়ার আছে তাহলে কি হবে, দুটোই প্লাস হয়ে যাবে। প্লাসটা তো প্লাস, আর মাইনাসটা কি হবে, হোল স্কয়ার থাকার জন্য প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? দুটোই প্লাস, আর কিন্তু প্লাস মানে লিখবো না, কারণ দুটোই প্লাস, কারণ হোল স্কয়ার আছে। মাইনাসের স্কয়ার কি হয়, প্লাস হয়ে যায় না, প্লাস হয়ে যাবে, আর এই দুটো রুট উঠে যাবে। এবার কারণ মাঝে মাইনাস আছে, সরি গুণ আছে, যেহেতু মাঝে গুণ আছে মানে কি দুটো রুট উঠে যাবে, প্লাস মাইনাস থাকলে কিন্তু উঠতো না। তাহলে কি হবে, দুটো রুট কি পড়ে থাকবে কত, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো সবার কি ক্লিয়ার? কারো কোনো বিন্দু পরিমাণ কোনো ডাউট আছে? নেই। চলো এবার কি হবে, গুণ করলে এটা গুণ করলে হবে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার, এটা হবে মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস সি টু দি পাওয়ার 4। সবাই ক্লিয়ার আশা করি? এবার এই সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 কেটে গেল, একই না? এবার দেখো তো এই দুটো মাইনাসটা এদিকে নিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। কি করলাম দেখো তো একবার, আমি এই টার্মটাকে এটাকে এদিকে নিয়ে আসলাম, আর এটা এদিকে গেলাম, এদিকে যা ছিল তাই লিখলাম, এদিকে মাইনাসটা প্লাস হয়ে গেল এদিকে। এবার বোথ সাইডে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে গুণ করো, বোথ সাইডে কি করবো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে গুণ করো, তাহলে কথা হয় দেখো, বোথ সাইডে কি করবো বলো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার লিখবো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার করতে পারি তো, বোথ সাইডে যা করবো বোথ সাইডে করি, করতেই পারি এটা আমি। এবার কি হবে বলো তো উপর নিচ, এখানে দেখো তো এই এ স্কয়ার সি স্কয়ার কাটবে, এ স্কয়ার সি স্কয়ার কাটবে, বি স্কয়ার সি স্কয়ার কাটবে, বি স্কয়ার সি স্কয়ার কাটবে, এখানে এ স্কয়ার বি স্কয়ার কাটবে, এ স্কয়ার বি স্কয়ার কি পড়ে থাকে বলো এখানে, 1 বাই বি স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল টু 1 বাই সি স্কয়ার। এবার প্রমাণটার দিকে দেখো স্যার, প্রমাণটা কি এটা দিয়েছিল, প্রমাণটার দিকে দেখো পরিষ্কার করে, প্রমাণ দিয়েছিল এটাই, দেখো তো 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 বাই সি স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ, এটা প্রমাণিত হয়ে গেল, দেখো প্রুফ। ক্লিয়ার সবার? একদম সহজ অঙ্ক স্যার, একদম কঠিন না, আমি বারবার বলছি একদমই কঠিন না। আশা করি সবার ক্লিয়ার হলো, সবাই পরিষ্কার বুঝতে পারলো। ক্লিয়ার সবার? অঙ্ক নাম্বার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে, আশা করি সবার একদম তোমাদের ক্লিয়ার হলো। চলো এবার করবো অঙ্ক নাম্বার 19। অঙ্ক নাম্বার 19 দেখো, 19 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছি দেখো, বলছে যে একটা বৃত্ত দিয়েছে, ওই বৃত্তের অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা বৃত্তের অন্তলিখিত মানে ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আছে, তার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছে। তাহলে দেখো বৃত্তের সমীকরণটা কি দিয়েছে বলো, বৃত্তের সমীকরণ দিয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 3, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা কি দেখি না একবার,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0। বলছে এই যে একটা বৃত্ত, বলছে এই বৃত্ত মানে ধরলে এই বৃত্তটা হয়, ছবিটা ক্লিয়ার করো আগে বিষয়টাকে। এটা বৃত্ত ধরলাম, বলছে এই বৃত্তের অন্তর্লিখিত একটা কি আছে বলো, সমবাহু ত্রিভুজ আছে। এর অন্তর্লিখিত মানে ভিতর দিকে, তাহলে বৃত্তের ভিতরে সমবাহু ত্রিভুজ মানে কি ধরলাম, এটা সমবাহু ত্রিভুজ হয়। ওকে, এটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ কি বলো, এ বি সি ত্রিভুজ, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে সি। ওকে, তাহলে এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ আর বৃত্তের কেন্দ্র হচ্ছে সি। বলছে আমাদের কোশ্চেন বলেছে এই যে বৃত্তের এই যে অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের আমি ধরলাম বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটাও এ, এটাও এ, এটাই হবে, তাই না? তাই তো, চলো। তো এখানে একটা সূত্র আছে, সূত্রটা পরে বলছি, আগে দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বের করো। তাহলে ব্যাসার্ধ করার জন্য কি করবো, জি কত এখান থেকে, জি মানে কত বলো তো, -2, এর মান কত 3, তাই তো। তাহলে ব্যাসার্ধ কত হবে দেখো, ব্যাসার্ধ কত হবে বলো, ব্যাসার্ধ 8 ধরলাম, রুট ওভার কি হয় বলো, জি স্কোয়ার মানে 4, এফ স্কোয়ার মানে 9 মাইনাস সি, সি মানে কত -3, তাহলে +3 হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে কত হয় দেখো তো অ্যাকচুয়ালি ব্যাসার্ধটা, 7 আর 9 সাথে কত হয় 16, তাই না? 16 হচ্ছে কিনা দেখো তো একবার, 13 16, তাহলে 16 মানে কত, √16 মানে 6 না, এই 4 না, তাহলে হবে 4। তাহলে এই বৃত্তের কি পেলাম বলো, এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম 4। ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের জানতে হবে, যে কোনো একটা বৃত্তের ভিতরে যদি কোনো সমবাহু ত্রিভুজ অন্তর্লিখিত থাকে, কি বললাম, কোনো একটা বৃত্তের ভিতরে যদি কোনো সমবাহু ত্রিভুজ অন্তর্লিখিত থাকে, তাহলে সেই সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু, সূত্রটা কি বললাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু কি লিখলাম বলো, এই সমবাহু ত্রিভুজ এবিসি এর উচ্চতা ইকুয়াল টু, উচ্চতা ইকুয়াল টু, এর উচ্চতা ইকুয়াল টু 3/2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, এটা সূত্র। ওকে, আবার বলি, যে কোনো একটা কোনো বৃত্তের ভিতরে যদি সমবাহু ত্রিভুজ অন্তর্ভুক্ত থাকে, তাহলে একটা সূত্র হচ্ছে যে এই এই ত্রিভুজের উচ্চতা, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু 3/2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। এটা ভেরি ইম্পর্টেন্ট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 ছিল সূত্রটা। এবার বলো সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি বলো, √3/2 ইন্টু বাহু, বাহু মানে কত এ না, বাহু এ ধরেছি, কিন্তু 3/2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কত বল, ব্যাসার্ধ মানে 4, বৃত্তের ব্যাসার্ধ 4। আচ্ছা ক্লিয়ার হলো? এখান থেকে দেখো স্যার আমি কি করবো, a2 আর 2 কাটবে, তাই না? আর কি পাবো দেখো তো, a ইকুয়াল টু 3 ইন্টু 4/√3। ক্লিয়ার? এখান থেকে কি বলতে পারি দেখো তো, উপর নিয়ে √3 দিয়ে গুণ করবো, হরের কোঅর্ডিনেশন করবো, √3 দিয়ে গুণ করলাম, তাহলে কি হয় দেখো তো এখান থেকে হবে, এখান থেকে কি দেখো তো, 3 ইন্টু 4 ইন্টু √3 বাই, দুটো √3 মানে একটা 3 হয়ে যাবে না, তাই কি হবে, এই 3 কাটবে, তাই না? তাহলে এর মান কত পেলাম বলো, এ পেলাম হচ্ছে 4√3, এর মান পেলাম 4√3। ক্লিয়ার হলো এর মান? তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। কি দরকার বলো, আমাদের উত্তর চেয়েছে যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এবিসি এর, এর উত্তর চেয়েছে ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, কি হয় বলো, ক্ষেত্রফল সূত্র কি বলো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। তোমরা সূত্র জানো কি এটা সবাই নিশ্চয়ই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র এটা তো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আচ্ছা, তাহলে সূত্রের মান বসিয়ে দাও, 3/4 ইন্টু এ স্কোয়ার, এ মানে কত বলো, এ মানে হচ্ছে 4√3, তাহলে 4√3 হোল স্কোয়ার কত হয় বলো, 3/4 ইন্টু এ স্কোয়ার 16 ইন্টু 3, তাই হবে না? তাই তো হচ্ছে, তাই না? চলো কাটো, এটা কাটলে হবে 4, তাহলে কত হবে অ্যান্সার বলো, অ্যান্সার হবে 12√3 বর্গ একক। ওকে, একক না কিছু মিটার সেমি কিছু বলেছে, হ্যাঁ বর্গ একক হবে। তাহলে অ্যান্সার কত হবে বলো, অ্যান্সার হবে 12√3 বর্গ একক, অ্যান্সার হবে 12√3 বর্গ একক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা এবং আগের অঙ্কটা। দেখো আমি তোমাদের এই 4 মার্কসের যে অনেকগুলো অঙ্কের মধ্যে থেকে আমি স্পেশাল একদম 100% পিক, একদম সব স্যারের মধ্যে পিক করবে ওখান থেকে, এত ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? একদম চোখে অঙ্কগুলো পড়বে, সেই অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। আশা করি তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমরা প্রচুর স্কুলে, ধরেন 11th স্কুল কোশ্চেন করে
প্রচুর স্কুল থেকে কমন পেয়ে যাবে, প্রচুর 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 ম্যাক্সিমাম স্কুল থেকে দুটো থেকে পিক আপ করবে এখান থেকে, ঠিক আছে, পিক করবে, ঠিক আছে। তো তোমাদের বলবে যারা বৃত্তের ভিডিওটা আমার বাকি 4টে পার্ট দেখেছো, 5 নম্বর পার্ট দেখোনি, তারা দেখে সত্যি আশা করি তোমরা কমেন্ট করবে আমাকে কেমন লাগলো। আর যদি বুঝে অঙ্কগুলো বুঝতে পারো তাহলে প্লিজ একটু জানাবে, একটু মনে ক্লিয়ার করবে, আর আমার সঙ্গে থাকবে, ঠিক আছে। যদি কেউ অফলাইন পড়তে চাও তাহলে প্লিজ একবার আমি বেলঘড়িয়াতে পড়াই, তো আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে। আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো দেখবো, ভালো করে পড়াশোনা করো।